আজকে বসলাম এই জন্য, পরিস্থিতি যা পত্রপত্রিকায় দেখছি, মানুষের মধ্যে দেখছি, তো মনে অনেকগুলো প্রশ্ন জেগেছে। সেই প্রশ্নগুলোর জবাব খুঁজে পাওয়ার জন্য আপনাদের সঙ্গে বসা। ভারতের সাথে বাংলাদেশের যেই ভারতের একপাক্ষিক আগ্রাসন চলছে, এটাতে বাংলাদেশের একটা লাভ হয়েছে। সেটা হচ্ছে পুরো জাতি আমরা এক, দেশের প্রশ্নে দেশপ্রেমের জন্য আমরা এক জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে বাংলাদেশের লাভ। আর ভারতের কিছু মূর্খ ধর্মান্ধ যেসব এই যে বিজেপি RSS যেগুলো আছে, শুভেন্দু অধিকারী সহ যারা এইসব করছে, ওদের তো বাথরুম করার পায়খানা নাই, কয়দিন হাগার জন্য গুও থাকবে না পেটের, কারণ খাইতে পাবে না, তো গু কোত্থেকে আসবে? হাগারও দরকার হবে না, বাথরুমেরও দরকার হবে না। নড়বড়ে হয়ে পড়তে পারে ভারতের 7 সিস্টার নামক 7টি রাজ্য। এমনিতেই সেখানকার রাজ্যগুলি দীর্ঘদিন স্বাধীনতার দাবিতে আন্দোলন করে আসছে। তার উপর হঠাৎ করে বাংলাদেশকে খেপিয়ে ভারত নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে। এটা ভারত ভালো করছে না, কারণ ভৌগোলিকভাবে বাংলাদেশ আবার যখন ডাক দিবে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। বাংলাদেশ ইস্যু নিয়ে একের পর এক কথা বলে, বিতর্কিত মন্তব্য করে কঠিনভাবে ফেঁসে গেল ভারত। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বাংলাদেশ ইস্যু নিয়ে পার্লামেন্টে পর্যন্ত বক্তব্য রেখেছে ভারতীয় কিছু সংসদ সদস্যরা, কিন্তু তাদের সেই বক্তব্য সম্পূর্ণই বৃথা গেল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে কঠিন হুঁশিয়ারি দিয়েছে প্রফেসর ইউনুস বলেছে, ভারত যদি আর একবারও লাফালাফি করে তাহলে ভারতের 7 সিস্টার ভেঙে যাবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভারতের 7 সিস্টার ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রফেসর ইউনুস। তিনি কি এমন তথ্য দিলেন, 7 সিস্টার কেন ভাঙতে পারে এবং 7 সিস্টার ভাঙা নিয়ে প্রফেসর ইউনুসের বক্তব্যগুলো আমরা শুনব কয়েকজনের রেফারেন্সে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভারতকে কঠিন জবাব দিয়ে কি শিক্ষা দিল প্রফেসর ইউনুস, সেটা আমরা দেখে আসি, তারপরে কথা বলি। ভারত নিজেদের অভ্যন্তরীণ কোন্দল সামাল দিতেই হিমশিম খাচ্ছে, কিন্তু অন্যের লেস্টানা স্বভাব থেকে বের হতে পারছে না তারা। তাই বাংলাদেশ নিয়ে এত মিথ্যাচার করছে ভারতের গণমাধ্যম। গত 2 মাস আগেই ভারতের অরুণাচলে 60 কিলোমিটার এলাকা দখলে নিয়ে সামরিক ঘাঁটি স্থাপন করেছে চীন। সেই ব্যথা সেরে ওঠার আগেই আবার ধাক্কা খেতে যাচ্ছে ভারত। এবার তারা বাংলাদেশকে অস্থির করার চক্রান্তে নেমেছে। সামরিক সূত্রে জানা যায়, রংপুরের লালমনিরহাটে ব্রিটিশদের তৈরি এশিয়ার বৃহত্তম বিমান ঘাঁটি পুনরায় সক্রিয় করার কাজ শেষ পর্যায়ে। ওই বিমান ঘাঁটিটি ভারতের চিকেন নেক থেকে মাত্র 12 কিলোমিটার দূরে। যা করা গেলে হুমকিতে পড়বে ভারতের সার্বভৌমত্ব। নড়বড়ে হয়ে পড়তে পারে ভারতের 7 সিস্টার নামক 7টি রাজ্য। এমনিতেই সেখানকার রাজ্যগুলি দীর্ঘদিন স্বাধীনতার দাবিতে আন্দোলন করে আসছে। তার উপর হঠাৎ করে বাংলাদেশকে খেপিয়ে ভারত নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে। বাংলাদেশকে অস্থির করে ফায়দা লুটতে চাওয়া ভারত নিজেদের ফাঁদে পড়তে পারে 7 সিস্টার ইস্যুতে। কারণ দুই দেশের এমন শত্রু সম্পর্ককে সুযোগ হিসেবে নিতে পারে ভারতের পাশের শত্রু দেশ চীন। তারা যদি 7 সিস্টার ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা করে, তবে মহা সংকটে পড়বে দিল্লি। তখন ভারতের চিকেন নেক ঝুঁকিতে পড়বে। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে দেশের অবশিষ্ট অঞ্চলের সংযোগ রক্ষাকারী একটি সংকীর্ণ ভূখণ্ড চিকেন নেক নামে পরিচিত। এই চিকেন নেককে কেন্দ্র করে ভারতের 7 সিস্টার রাজ্যগুলোর কথা বারবার শিরোনাম হচ্ছে। এখনও মণিপুর রাজ্যে স্বাধীনতা আন্দোলন দমাতে ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে মোদী প্রশাসন। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঘুরে ফিরে আলোচনায় আসছে ভারতের 7 সিস্টার রাজ্যগুলো। কারণ আশঙ্কা করা হচ্ছে এ রাজ্যগুলো নিজেদের স্বাধীনতা ঘোষণা করতে পারে। এরই মধ্যে মণিপুরে শুরু হয়েছে আন্দোলন। প্রতিদিন মারা যাচ্ছে মানুষ। মণিপুর ভারতের সঙ্গে থাকতে চাইছে না। অশান্তি দেখা দিয়েছে অরুণাচল নিয়েও। চারদিক থেকে শুধু বিপদের সংকেত আসছে ভারতের জন্য। এতে করে মহা টেনশনে পড়েছে ভারত সরকার। ভারতের 7 সিস্টার ইস্যুতে বাংলাদেশের সাথে কাজ করছে চীন, এমন সংবাদে কাঁপন ধরেছে মোদী প্রশাসনে। সংকটে এখন মোদীর গদি। ভারতের চারপাশে শত্রু রাষ্ট্র। চীন, পাকিস্তানের পর শত্রু তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ। প্রতিবেশী দেশের সাথে এমন সম্পর্ক ভারতকে চরম শঙ্কায় ফেলেছে। ভারতের পালিত শাসক স্বৈরাচারী হাসিনার পতনের পর বাংলাদেশের হাল ধরেন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব নোবেল বিজয়ী ডক্টর ইউনুস। দায়িত্ব নিয়ে তিনি ভারতকে কড়া ভাষায় হুমকি দেন। তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করা হলে প্রতিবেশী মিয়ানমার ও ভারতের 7 সিস্টার্স শান্ত থাকবে না। সম্প্রতি আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘোষণা দেন,
ভারত যদি ঢাকাকে অস্থির করতে চায় তবে বাংলাদেশ বসে থাকবে না। ভারতের 7 সিস্টার ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেন তারা। বাংলাদেশে সেই দূতাবাসে আক্রমণ করে তারা প্রমাণ করে দিল যে তারা একটি সভ্য জাতি কিনা। গত 53 বছর বাংলাদেশকে ভূ রাজনীতির দাবারগুটি বানিয়ে রেখেছে ভারত। তবে ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর বড় ধাক্কা খায় দিল্লি, নড়েচড়ে বসে মোদি প্রশাসন। আজকে বসলাম এই জন্য, পরিস্থিতি যা পত্রপত্রিকায় দেখছি, মানুষের মাধ্যমে দেখছি, তো মনে অনেকগুলো প্রশ্ন জেগেছে। সেই প্রশ্নগুলোর জবাব খুঁজে পাওয়ার জন্য আপনাদের সঙ্গে বসা। এই সরকার যখন গঠন হয় জুলাই অভ্যুত্থানের পরপরই আমি বিমানবন্দরে উপস্থিত হওয়ার 8 তারিখে, মনে আছে আপনাদের, সবার কাছে একটা আহ্বান জানিয়েছিলাম এবং আন্তরিকভাবেই বলেছিলাম। এটা কোনো রাজনৈতিক বক্তব্য বা এরকম যারা শুনছে শ্রোতা তোষণ বক্তব্য ছিল না। বলছিলাম যে এটা আমরা একটা পরিবার, আমরা আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবার এক, আমরা সবাই একই পরিবারের সদস্য। এটাতে জোর দিয়েছিলাম। আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই। আমরা এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। আমরা বাংলাদেশি, আমরা এক পরিবারের সদস্য। তারপরে যখন শপথ গ্রহণ করলাম তখন থেকেই শোনা আরম্ভ করলাম যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয়েছে। তোমার মনটা খারাপ হয়ে গেল। একটু আগে বললাম আমি এই কথা, এখন বলেছি অত্যাচার হয়েছে। এর পরে আমি ঢাকেশ্বরী মন্দিরে গেলাম, আপনারা ছিলেন, সেখানেও একই কথা বললাম যে আমরা একই পরিবারের সদস্য, এবং বলছি যে আমরা অন্য সব দাবি দেওয়া বাদ দিলেও একটা দাবি আমাদের একদম পরিষ্কার, আমাদের সবার সমান অধিকার, বলার অধিকার, ধর্মের অধিকার, কাজকর্মের অধিকার, এবং সেটা আসছে আমাদের সংবিধান থেকে, নাগরিক হিসেবে আমাদের প্রাপ্য, এবং রাষ্ট্রের দায়িত্ব হলো এটা নিশ্চিত করা। এবং আমি আন্তরিকভাবেই বলার চেষ্টা করেছিলাম যেহেতু রাষ্ট্রের দায়িত্ব এখন আমাদের হাতে, এটা আমাদের দায়িত্ব নিশ্চিত করা, দায়িত্ব যে সংবিধান নাগরিককে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বগুলো তার কাছে পৌঁছে দেওয়া, নিশ্চিত করা। তারপরেও কথাটা উড়ে গেল না, শুনলাম এখনো সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে। আমি সবাইকে নিয়ে বসলাম, আলাপ করলাম এটা কিভাবে করা যায়, এটা থেকে উদ্ধার পাওয়া যায় কিভাবে। তখন দুর্গাপূজার সময় আসলো, তখন বললাম যে একটা সুযোগ, কারণ এখানে একটা বড় সমস্যা হইতে পারে, যেহেতু এটা পূজার ব্যাপার, আনন্দের ব্যাপার, উৎসবের ব্যাপার, এখানে হামলা হওয়ার সম্ভাবনা আছে। আমাদেরকে নিশ্চিত হতে হবে যে হিন্দু সম্প্রদায়ের উপরে কোনো রকমের হামলা যেন না হয়। আমি খুব খুশি হলাম, সবাই তা খুব সিরিয়াসলি নিল। আপনাদের মনে আছে খুব উৎসব সহকারে সবাই দুর্গাপূজা করলো। কয়েক হাজার পূজা মণ্ডপ ছিল, সব জাতীয় খবর সুন্দর হয়েছে। তাঁতিবাজারে একটা ঘটনা হয়েছিল, একটা ককটেল ফাটিয়েছিল একজন, ফাটায়নি, ককটেল মেরেছিল, এটি একমাত্র খবর ছিল। তবু আনন্দিত হয়েছিলাম, নিশ্চিত হয়েছিলাম এই জন্য যে আমরা সবাই একযোগে, এবং সেখানে সবাই যোগদান করেছে। এটা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবের বিষয় ছিল না, এটা পুরো জাতীয় উৎসবে পরিণত হয়েছিল। সবাই উৎসব করেছে, ছেলে মেয়েরা গেছে, বুড়া বুড়িরা গেছে, মুসল্লিরা গেছে, মৌলানারা গেছে, সবাই গেছে, আনন্দ সহকার করেছে। তারপরে মনে একটু তৃপ্তি পেলাম যে না, একটু তো কাজ করেছে। এখন আবার নতুন কথা, হামলা হচ্ছে, অত্যাচারিত হচ্ছে।
এবং বিদেশি গণমাধ্যমে না, এটা প্রচার মাধ্যমে বলবো, প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে যে এটা হচ্ছে। তা আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে, কি হচ্ছে, সব দিক থেকে খবর না হচ্ছে না। এক খবর হলো হচ্ছে, আর খবর হলো হচ্ছে না, মাঝখানে একটা ফাঁক থেকে যাচ্ছে, এটা ঠিক না। এটার অবসান হতে হবে। আমাদেরকে যে তথ্য আমরা পাচ্ছি সেই তথ্য ভুল হতে পারে, কাজে তথ্যের উপরে ভরসা করে বসে থাকলে কিছু নাই, এটা অন্ধের মতো বসে থাকার মতো। আমাদেরকে ভেতরে গিয়ে দেখতে হবে প্রকৃত ঘটনাটাকে। তথ্যের মধ্যে গরমিল কেন? তা কি ওরা যা বলছে সেটা মিথ্যা প্রচার? আমরা যা বলছি সেটা মিথ্যা প্রচার? সত্যটা কোথায়? এই সত্য, প্রথম কথা হলো আমাদের লক্ষ্যের মধ্যে কোনো ফারাক নেই, কোনো গোলমাল নাই, এটা আপনাদেরকে নিশ্চিত করা। এবং তথ্যগুলো কিভাবে আমরা পাবো, ঘটনা ঘটছে সেটা আমাদের জানা। প্রকৃত তথ্য, অনেক সময় সরকারি তথ্যের উপরে ভরসা করা যায় না, কর্তা যা চায় সেভাবে বলে দেয়, আসলটা মন খুলে বলতে চায় না, তো যেহেতু কর্তা নারাজ হবে তাতে। আমরা আসল খবরটা জানতে চাই, কিভাবে জানতে চাই, এবং সেই প্রক্রিয়াটা প্রতিষ্ঠিত করতে চাই। এটা শুধু আজকে 2 দিনের গোলমালের কারণে একটু চঞ্চল হয়ে কথা বলছি তা না, প্রকৃত পক্ষে এটা স্টাবলিশ করতে চাই যে ঘটনা ঘটতে পারে। এটা এত বড় একটা দেশের মধ্যে কত রকমের কাণ্ড, তার মধ্যে একটা কাণ্ড হয়ে গেছে, হয়ে গেলে তাৎক্ষণিকভাবে যেন খবরটা পাওয়া যায় এবং সমাধান করা যায়। যে দিক থেকে দোষী তাকে বিচারের আওতায় আনতে হবে, এটি হলো সরকারের দায়িত্ব। প্রথম কথা হলো যে এটা না হওয়াটা পরিবেশ সৃষ্টি করা, একটা যদি হয়ে যায় তাকে তাৎক্ষণিকভাবে সেটার প্রতিকারের ব্যবস্থা করা, এটাই হচ্ছে। আমি যা বলছি আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাই মনে করে, এভাবে হওয়া উচিত। যে আমরা যেহেতু এক পরিবারের মানুষ, কাজে এক পরিবারের মানুষ হিসেবে আমাদের সামগ্রিক দায়িত্বটা যেন আমরা পালন করতে পারি, সেই পারিবারিক দায়িত্বটা আমরা যেন সম্পন্ন করতে পারি। সেখানে তথ্যটা হলো বড় বিষয়, এবং প্রতিকার। একটা হলো তথ্য, একটা হলো প্রতিকার। আমি পেলাম তথ্য, প্রতিকার পাচ্ছি না, এটা সমাধান করতে হবে। সমস্যা হয়ে গেলে সেটা সমাধান করতে হবে। সেই সমাধানটা আমরা কিভাবে করবো? আজকের আলোচনা এটা খোলাখুলি আলোচনা, সবাই আলাপ করবো। আমাদের লক্ষ্যের মধ্যে কোনো গোলমাল নেই। এখন এই তথ্য প্রবাহটা কিভাবে হবে, দোষীকে কিভাবে ধরতে হবে, যাতে করে অন্যরা মেসেজটা পেয়ে যায় যে এখানে গোলমাল করে সুবিধা হবে না, বিপদে পড়বে, তার পরিবার জেনে যায়, তার প্রতিবেশী জেনে যায় যে সে ধরা পড়ছে, এবং ভবিষ্যতে কেউ উৎসাহিত না হবে। এরকম এক বাংলাদেশ আমরা করতে চেয়েছি, সেটার নামেই আমরা নতুন বাংলাদেশ বলেছি, এবং আমরা এটাতে বিশ্বাস করি। এটা শুধু কথা দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করে আজকের মতো বিদায় নিলাম ওরকম না, এটা করতে হবে এবং দ্রুত করতে হবে। এটা ভবিষ্যতে একদিন হবে, এটা কথা বললে লাভ নেই। ভবিষ্যৎ তো আর আমরা কোনদিন দেখবো না, আমরা বর্তমানের মধ্যে আছি, বর্তমানেই করে যেতে হবে যাচ্ছি। কাজে সেটাই আপনাদের কাছে আরজ যে খোলাখুলিভাবে আলাপ করবেন বিষয়টা, এবং এই তথ্যটা কিভাবে পাবো, কিভাবে সংগ্রহ করব, কিভাবে নিরাপদে সংগ্রহ করবো, যে তথ্য দিচ্ছে সে আবার বিপদে পড়ে না যায়, মুশকিল তো, ওইটাও নিশ্চিত করা। এবং সত্যি প্রকৃত দোষী ব্যক্তি চিহ্নিত হয়েছে এবং সবাই আনন্দিত হয়েছে যে খবরটা ঠিক জায়গাতে পৌঁছেছে, এবং সেই খবরটার একটা প্রতিকার এসছে। শুধু খবর দেওয়া না, খবরের পেছনে এটা প্রতিকারও এসছে। তো সেই বিষয়গুলো আলোচনার জন্য আজকে এসছি। আপনারা খোলাখুলিভাবে আলাপ করবেন, আদিল বোধহয় এটা সঞ্চালন করবে, আর উপদেশটা আদিল। ভারতের সাথে বাংলাদেশের যেই ভারতের একপাক্ষিক আগ্রাসন চলছে, এটাতে বাংলাদেশের একটা লাভ হয়েছে, সেটা হচ্ছে পুরো জাতি আমরা এক, দেশের প্রশ্নে দেশপ্রেমের জন্য আমরা এক জায়গায় চলে এসেছি, এটা হচ্ছে বাংলাদেশের লাভ। আর ভারতের কিছু মূর্খ ধর্মান্ধ যেসব এই যে বিজেপি আরএসএস যেগুলো আছে, শুভেন্দু অধিকারী সহ যারা এসব করছে, ওদের তো বাথরুম করার পায়খানা নাই, কয়েকদিন হাগার জন্য গুও থাকবে না পেটের মধ্যে, কারণ খাইতে পাবে না তো গু কোথেকে আসবে, হাগারও দরকার হবে না, বাথরুমেরও দরকার হবে না। আমাদেরকে থ্রেট করা হচ্ছে, ট্রিটমেন্ট দিবে না, ওদের হোটেলে আমাদেরকে থাকতে দেবে না। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি যে বাংলাদেশের মানুষ ওই দেশে ঘুরতে যাবে না, পাকিস্তানে ঘুরতে যাব। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে পাকিস্তানে, ওটেন্টে ভিসা নিয়ে যাবেন,
এখানে কোনো ভিসা টিসা লাগবে না, ঢুকে যাবেন, ঘুরে ফিরে চলে যাবেন, পাকিস্তানের ভাইয়েরা আপনাদেরকে আদর আপ্যায়ন করবে। সো পাকিস্তান যাবেন, যারা ব্লগ করেন বিভিন্ন ইন্ডিয়ান জামা কাপড় নিয়ে করতেন, কসমেটিক্স নিয়ে করতেন, পাকিস্তানের জামা কাপড়ের মান অনেক ভালো। বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী আমরা পাকিস্তান থেকে আনবো, ইন্ডিয়া থেকে আনবো না। আমি বাংলাদেশের যারা কিনা বিজনেস করেন তাদের কাছে অনুরোধ থাকবে পাকিস্তানের সাথে সম্পর্ক আরো সুদৃঢ় করার। গ্যারান্টি দিলাম, এই বাংলাদেশের উপরে যদি কোনো বিদেশি আগ্রাসন, যে কোনো পৃথিবীর যেই দেশেরই আগ্রাসন আসুক, সবার আগে বাংলাদেশের মানুষের সাথে পাকিস্তান দাঁড়াবে। অতএব তাদের অর্থনৈতিক যে ভিত সেটা মজবুত করার জন্য আমরা তাদের কাছ থেকে জিনিস কিনবো, আমাদের জিনিস তারা কিনবে, তাদের সাথে সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব ধরনের একটা সম্পর্ক হইতে হবে। 1971 সাল ইজ গন, আমরা 71 সাল নিয়ে তাকাই না। 71 সালের মতো বাংলাদেশ পাকিস্তান জীবনে কোনোদিন আলাদা হবেও না। এটা একসাথ করার সময় ব্রিটিশদের চাল ছিল, একটার ওই মাথায় একটার এই মাথায়। সো এটা এমনিতেই আলটিমেটলি থাকতো না। আমরা এখনো এক হইতে চাই না, কিন্তু সম্পর্কটা মজবুত হইতে হবে। আমার দেশের কোনো সমস্যার জন্য যাতে পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে যা যা প্রয়োজন সেটা যাতে আমরা মনে করতে পারি এটা আমাদের, এবং ভারত সেটার জন্য যেন ভয় পায়, আমাদের সেই সম্পর্কটা তাদের সাথে থাকতে হবে। অতএব আমরা পাকিস্তান যাব। যারা চিকিৎসক, আপনাদের কাছে অনুরোধ, আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা মনে করছি যে না পারতে অনেক মানুষকে ভারতে যেতে হয়। আপনাদের বাংলাদেশের চিকিৎসকদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, বাংলাদেশে অনেক খারাপ ডাক্তার আছে, অনেক খারাপ হাসপাতাল আছে, অনেক ভালো মানুষও আছে। অতএব ভালো মানুষ ডাক্তার যারা আছেন, ভালো মানুষ বিজনেসম্যান যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, অন্তত এইসব জায়গাগুলোতেও, বিভাগীয় শহর, এই জায়গাগুলোতে যদি বড় বড় কিছু ভালো ভালো হসপিটাল করেন, যেটার এই ডাকাতি করবে না, রিপোর্ট করার নামে, টেস্ট করার নামে মানুষের গলা কাটবে না, এরকম অন্তত সারা বাংলাদেশে 10 জন মানুষকে আপনারা নাই, 10 জন মানুষ 10টা জায়গায়, বিভাগীয় শহরগুলো সহ ঢাকার এই শহরতলি জায়গাগুলোতে কয়েকটা হাসপাতাল করেন। আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এখানে যদি ভালো ট্রিটমেন্ট পায় তাহলে বিদেশে যাবেন। আপনাদের কাছে অনুরোধ, ডাক্তারদেরকে এগিয়ে আসতে হবে। সো আপনারা এটার ব্যবস্থা নেন। আমার যতটুকু গ্রহণযোগ্যতা আছে, আমার যতটুকু পরিচিতি, আমার সোশ্যাল মিডিয়াতে যতটুকু মানুষের কাছে যেতে হয়, আমি আপনাদের এই হাসপাতাল করার জন্য যত প্রচারণা দরকার আমি আমার জায়গা থেকে করব। সবগুলো ক্ষেত্রে আমি আপনাদের সাথে থাকবো। আপনাদের কাছে অনুরোধ, এই চিকিৎসা খাতটাকে একটু বাঁচান, বাংলাদেশের মানুষ যাতে আর ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যেতে না হয়। অতএব আমরা যেই অবস্থাটা দেখছি, এটাতে আমার বিশ্বাস ভারতের এখনো ক্ষতি হচ্ছে, সামনেও ক্ষতি হবে। কারণ আমাদের ভেতরে যে দেশপ্রেম, যে ভারত বিরোধী আমাদের যেই মানুষের ভেতরে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে, সেটাকে তারা আরো পোক্ত মজবুত করছে, শুধু একটা দল ছাড়া, সেটা হচ্ছে এই আওয়ামী লীগ। অতএব ওদের বাপের জন্ম হয়েছিল অবৈধভাবে, ওর বাপের ইয়ে হচ্ছে ইন্ডিয়ানরা, আর ওদের ভিতরে রক্তটাও ঢুকে আছে। ওইটা যত আওয়ামী লীগ যারা করে সবগুলি হচ্ছে গিয়া ওদের এই রক্ত হচ্ছে গিয়া, মানে ওরা সব জাউরা। এই জাউরাদেরকে কোনোদিন আপনি পাবেন না। এখনো পর্যন্ত তেনা পেঁচায়া পুচায়া ওদের গ্রুপগুলোতে, আমার আগের প্রোগ্রামটা করেছি না, সেখানে আমি তো ওদের গ্রুপের মধ্যে ছিলাম। সেখানে ওদের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের আপনার করা, এই যে বানানো, কি বলে, রিপোর্ট, এগুলোরে ওরা এই আমেরিকাতে, তারপর ইউরোপের বিভিন্ন দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে ওরা এগুলো পাঠাচ্ছে। সেখান থেকে নিজুম মজুমদার ওগুলি ইমেল অ্যাড্রেস দেয়, এই ইমেল অ্যাড্রেসে এইটা লিখে পাঠান, এইভাবে লিখে দিচ্ছে। তো লিখে তারপরে কি দিচ্ছে যে বাংলাদেশে হিন্দুদেরকে অনেক, আজকে 30 জনকে ধর্ষণ করেছে, কালকে 40 জনের বাড়িঘর ভাঙচুর করেছে, আজকে অমুক জনের ছবি দেয়, হিন্দু একজনের ছবি দেয় ধুতি পরা, এদেরকে এইভাবে আজকে ইন্ডিয়া পার হয়ে যেতে করছে। তো অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থা তারা তো আর মানে কচু খায় না, তাই না? তারা তো জানে, তারা তো তথ্য নিবে, তারা তদন্ত করবে, করে দেখবে না এগুলো কি হচ্ছে, এগুলো করছে। আমি বাংলাদেশের হিন্দুদের কাছে অনুরোধ করব, হিন্দুরা আসলে, আপনাদেরকে কোনো কিছু চাপ দিয়ে বলানো হচ্ছে না, আসলে আপনারা হিন্দুরা কেমন আছেন? আপনাদের উপরে আমাদের মুসলমানদের ধর্মীয় কারণে আসলে কি আপনাদেরকে টর্চার করা হয়? আমি ইলিয়াস বললাম, যদি করা হয় প্লিজ আমাকে বলবেন, আমি আপনাকে লাইভে নিয়ে আসবো, সারা বাংলাদেশের মুসলমানদের কাছে বিচার চাইবে একজন হিন্দুকে কেন এভাবে টর্চার করা হয়। ইসলাম যদি কেউ প্রতিষ্ঠা করতেও চায়, জোর করে আপনার প্রতিষ্ঠা করা না, ইসলামের সৌন্দর্য দিয়েই আপনাকে আকৃষ্ট করা হবে। সো আপনার যদি মনে হয় যে আপনাকে মুসলমানরা টর্চার করে, আপনি আমাদের বলেন, আমরা আপনার পাশে দাঁড়াবো। আমি কথা দিচ্ছি, অনেক মানুষ হয়তো মনে করেন আমি খুব হিন্দু বিদ্বেষ, আরে ভাই আপনার বিদ্বেষ দিয়ে আমি কি করবো? বাংলা পৃথিবীর মধ্যে 180 কোটি 200 কোটি মুসলমান, এত মুসলমান দরকার নাই তো ভাই, বহুত মুসলমান আছে, মুসলমানরাই ইসলাম পালন করেন। আপনি হিন্দু বা কোন ধর্ম পালন করলেন আমার সমস্যা আছে না, আপনি আপনার ধর্ম করেন ভাই, আমি আমার ধর্ম করব। আমি আমার ধর্মের সৌন্দর্যটা, আপনার সাথে যদি ওইরকম সম্পর্ক হয় আমি বলবো যে ভাই আমার ধর্মটা এই, আপনার ভালো লাগলে আপনি ডিসিশন নিয়ে নেবেন আপনি কোন ধর্ম পালন করবেন।
সো আপনাদেরকে জোর করে কেউ ধর্ম পালন করাইতে যাবে না, এবং ধর্মের কারণে বাংলাদেশে কোনোদিন কোনো হিন্দুর উপরই করে না। যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে স্বীকার করবেন এই বাংলাদেশে সবচাইতে বেশি নির্যাতন হিন্দুদের উপর করেছে আওয়ামী লীগ। অতএব সাধারণ হিন্দু আপনারা যারা আছেন, আপনাদেরকে বলবো আপনারা সারা দেশের সবাই মিলে একটা সমাবেশ করেন, ঢাকাতে একটা ডেট দেন, আপনারা ওই সমাবেশে আসেন। আপনাদের সাথে আমাদের লোকজনও থাকবে আপনাদের সাথে সংহতি জানানোর জন্য। সারা পৃথিবীকে আপনারা জানিয়ে দেন যে বাংলাদেশের হিন্দুরা আসলে কেমন আছে। তারা ভারতের বিভিন্ন গণমাধ্যম দিয়ে সবচাইতে স্পর্শকাতর একটা খবর, আমি সেটা করতে পারি নাই, সত্যতা যাচাই করতে পারি নাই, তাদের ওইখানে লেখালেখি হচ্ছে ডেইলি স্টার যেহেতু ইংলিশ পত্রিকা, ওদের ওইখানে কিছু পত্রিকা নাকি তারা ছাপছে যেটা তাদের ছাপাখানায় এটা করা হচ্ছে, যেটা বাংলাদেশে যেই কপিটা যাচ্ছে ওই কপিটা না, আলাদাভাবে তারা 100 করে কপি ছাপছে, যেই কপিগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় দিচ্ছে। ওই কপিগুলোর ভেতরে তারা এই হিন্দুদের উপরে খুব টর্চার হচ্ছে, সব ঠিক থাকছে, এই দিকের পেজ ওই দিকের পেজ সব ঠিক রেখে শুধুমাত্র হিন্দুদের কিছু নিউজ, এই সংখ্যালঘুদের উপর নির্যাতনের কিছু নিউজ সেখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ওই কপিটা তখন পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখন একটা ইংলিশ পত্রিকার যখন মূল কপি আপনাকে প্রিন্ট কপি যখন দেওয়া হবে, তখন তো একটা দেশ বিশ্বাস করবে, ও আচ্ছা ডেইলি স্টারের মতো পত্রিকা এটা বলেছে, তাহলে তো বোধহয় এটা সত্যি। এটা করা হচ্ছে। আমি মনে করি গোয়েন্দা সংস্থার এটা যাচাই করে দেখা উচিত। আমি লাস্ট প্রোগ্রামে যেই স্ক্রিনশট, ওইখানে অনেকের ফোন নাম্বার আছে। লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানকে শুনলাম গ্রেপ্তার করা হয়েছে, জেড খান পান্না তাকে গ্রেপ্তার করা উচিত। যে ফোন নাম্বারগুলো, বাংলাদেশি ফোন নাম্বারগুলো যেখানে দেওয়া আছে, অনেকের ছবি অনেকের ভিডিও সেখানে প্রচার করা হয়েছে, আপনাদের উচিত তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করা। পরবর্তীতে আমরা 10 তারিখের একটা ষড়যন্ত্রের কথা 8 তারিখে প্রচার করেছিলাম, 30 তারিখেরটা 29 তারিখে প্রচার করেছিলাম। সামনে হয়তো এরকম অনেক কিছু হবে, সেটা আমি জানবো না, প্রচার হবে না, প্রকাশ পাবে না, তখন তারা একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে। সো আমি মনে করি যে আপনাদের উচিত এই বিষয়গুলো খুব গোয়েন্দা সংস্থা বিশেষ করে এই ব্যাপারে তৎপর হওয়া উচিত। তারা কি করছে, এই কারা কারা ছিল, এই নাম্বারগুলো কাদের কাদের, তাদেরকে ধরা উচিত। তো যাই হোক, আমরা অনেকের কাছেই শুনি যে বর্তমান সরকারের সময়ে আমরা অনেক সমালোচনা করছি। এই সমালোচনা কেন? আমি আমার কথা বলি আর কি। আমি আসলে কোনো দলের কাছ থেকে সুবিধা পাওয়ার জন্য এই 5 বছর এত ঝুঁকি নিয়ে এত কিছু করি নাই। এখন আমি ধরেন ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে কথা বলেছি, আমি বিএনপির ফখরুলের বিরুদ্ধে কথা বলেছি। এখন আমি যদি বাংলাদেশে যাই, আমার কি করবেন? আমারে মানে মেরে ফেলবেন, আমার জেলখানায় নিয়ে ঢুকাবেন না তো। আওয়ামী লীগের সময় তো এর চেয়ে ভয়ঙ্কর অবস্থা। আমি বাংলাদেশে যাওয়া মানে আমি ডে, মানে শুধু মারা যাওয়াই অন্য জিনিস, মানে মারা যাওয়ার আগে যে আমার উপরে কত টর্চার চলতো সেটা আপনারা অনুমান করতেই পারেন। ওই সময় ভাই কথা বলেছি, আর এখন আমার কি করবে বাংলাদেশে গেলে, কিসের জন্য কথা করতে হবে, আপনার ভয় পাইতে হবে। সো আমি মনে করি ফখরুল ইসলাম কিছু কথা বলেছে, এই কথাগুলো বিএনপির কথা না, কারণ বিএনপির তারেক রহমানও এই কথা কোনোদিন বলে নাই, বিএনপির কোনো সাধারণ কর্মীও এই কথা কোনোদিন বলে নাই। সো এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনেক কথাবার্তা, এগুলোকে ঠিক করতে হবে। ইসকনের ব্যাপারে, ইসকন নামটা মুখে আনতে আপনার মির্জা ফখরুলের মনে হয় লজ্জা লাগছিল, তার খালি মায়া লাগে আওয়ামী লীগের জন্য। বিএনপির কর্মীদের উপরেও সে চড়াও হয়, বিএনপির কর্মীরা একটু স্লোগান দিলে সে স্টেজে খেপে যায়, তার সাথে কেউ একজন দেখা করতে গেলে সে খেপে যায়। সো মির্জা ফখরুল ইসলামের প্রীতি হচ্ছে আওয়ামী লীগের সাথে, বিএনপির সাথে বা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি যা তাদের সাথে না। অতএব তাদের ব্যাপারে আমাদের সমালোচনা থাকবে। এই সমালোচনা কেন? একদম স্পষ্ট পরিষ্কার। কেউ যদি প্রথম আলোকে বাঁচাইতে আসে, কেউ যদি ইসকনকে বাঁচাইতে আসে, কেউ যদি আওয়ামী লীগকে বাঁচাইতে আসে, সেটা করতে দেওয়া হবে না। অনেকে মনে করতে পারেন যে ভাই বিএনপির সমস্যা না হইলে আমার সমস্যা কি? আমার ব্যক্তিগত সমস্যাও আছে। এই বাংলাদেশে যদি নাকি আওয়ামী লীগ আবার ফিরে আসে, তাহলে মির্জা ফখরুল ইসলামের আগে আমার বাড়িতে ভাঙচুর করতে, আমার পরিবারের মানুষের উপরে নির্যাতন হবে, এটা আমার মাথায় আছে। সো আমার সমস্যাটা মির্জা ফখরুলের চাইতেও বড় সমস্যা। মির্জা ফখরুলের মতো এরকম নাম ধরে বিএনপির বলতে পারি যারা আওয়ামী লীগের কাছ থেকে এই সরকারের 15 বছর টানা টাকা নিয়েছে। অনেক নেতা আছে যারা মুখ পুষা ফেলে এখন, যে বিদেশে বসা আমরা বলে কি বলে ব্লগার, আমরা হচ্ছে গিয়ে আপনার খায়া দেয় কাজ নাই, আমরা নাকি করি। তাদের ব্যবসাপাতি সবকিছু ঠিক ছিল, এইসব ব্যবসাপাতি কিছুই হয়নি, তাদের ব্যাংক ছিল, ব্যাংকও কিছু হয়নি। সো এত পুষা ফেলেন না ভাই, আপনাদের বিরুদ্ধে আমরা কথা বলি নাই, বলতেও চাই নাই। আপনারা বিএনপি করতেন, এইটুকুই যথেষ্ট। বাংলাদেশে যে অবস্থা ছিল, আপনাদের ডেডিকেশন আছে। মির্জা ফখরুলও মনে করেন যে বিএনপি যে অন্তত করতো, এইটাও সমস্যা, এইটুকুর প্রতি রেসপেক্ট তাদেরকে দেখাই, যে কারণে অনেক কিছু বলি না। বিএনপি নিয়ে যদি অনুসন্ধান শুরু করি না, তাহলে মুখ দেখাইতে পারবেন না, অনেক সমস্যায় পড়বেন। অতএব আমাদের ব্যাপারে কথাবার্তা বলতে গেলে না, একটু মুখে লাগাম টেনে তারপর কথা বলতে হবে। এই দেশে আপনাদের পাশে কোনো মিডিয়া ছিল না, আমরা ছিলাম। যাদেরকে এখন ব্লগার বলেন না, এই ব্যক্তিরা ছিল আপনাদের পাশে। খুব হিসাব করে কথা বলতে হবে। আমরা টাকা পয়সা নিলে না, বিএনপির কাছ থেকে না। এখানে এতদিনে 3-4টা মিলিয়ন ডলারের বাড়ি থাকতে, আওয়ামী লীগের সময়ে এইসব অফার আমাদের ছিল, আমরা সেগুলোতে যাইনি। অতএব আমাদের এত সহজে কিনা ফেলতেও চাই না, বিক্রি করে দিতেও চাই না। কথা বলতে গেলে খুব হিসাব করে
কার বিরুদ্ধে বলছেন ওটা বলতে হবে ওইভাবে। তো যাই হোক, আমরা কোন সরকারের বিরুদ্ধে না। ইউনূস সরকারের এক সাংবাদিক লিখেছে আমার নাকি বাংলাদেশে যাইতে সমস্যা, এটা বোঝানোর জন্য নাকি করছে। আমি আমার ভিডিওতে বলছি আমার বাংলাদেশে কোনো সমস্যা নাই। ডক্টর ইউনূসের বিরুদ্ধে কিছু বলেছি, নাহিদের বিরুদ্ধে কিছু বলেছি, আসিফের বিরুদ্ধে কিছু বলেছি, অন্য অনেক আছে তাদের বিরুদ্ধে কিছু বলেছি, বলি নাই তো। ইভেন কি হাসান আরিফের পুত্রবধূ সে আপনার করছে, আপনার তার বিরুদ্ধে করছে, সেটা নিয়েও তো এখনো পর্যন্ত কোনো কথা বলি নাই। তো আমরা এদের বিরুদ্ধে তো না, আমরা হচ্ছে বিশেষ বিশেষ ব্যক্তিদের বিরুদ্ধে, যারা প্রথম আলো, ইসকন, ভারত তাদেরকে বাঁচাইতে চায়, ভারতীয় চরেদেরকে যারা শেল্টার দিতে চায়, আমরা তাদের বিরুদ্ধে যদি মরার মতো পরিস্থিতি তৈরি হয়, আমি ইলিয়াস, আমার যদি কোনোদিন ধরেন কোর্টের মধ্যে দেখেন না পুলিশ আমার 2 হাত পা ধরে তারপরে পুলিশ আমার কোর্টে উঠাচ্ছে বাংলাদেশে, ওইখানে দাঁড়ায়ও আমার সর্বোচ্চ আমার মুখ যদি চেপে না ধরে ওইখানে দাঁড়ায়ও আমি ভারতের বিরুদ্ধে কথা বলেছিলাম, কোনো কিছু দিয়ে ঠেকাইতে পারবেন না। এইটুক ইমান ভেতরে আছে। অতএব আমাদেরকে এই কোনো দলের হয়ে কাজ করতে হবে, কোনো কারোর চামচামো করতে হবে, এই জন্য বাংলাদেশে 2000 মানুষ জীবন দেয় নাই। যাদের সন্তান মারা গিয়েছে তাদের কাছে যা জিজ্ঞেস করেন কেমন লাগে, তারা এই জন্য মারা যায় নাই। এই দেশটা ঠিক হইতে হবে, ঠিক না হওয়া পর্যন্ত যারা ভারতের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, এগুলোর পক্ষে দালালি করে যাবে, তাদের ব্যাপারে আমার এই আন্দোলন চলতে থাকবে। আমরা যেটা করছি আসলে এটা শুধুই সাংবাদিকতা না ভাই, এটা বিপ্লব, এটা বিদ্রোহ। অতএব মাথায় রাখতে হবে যে কোনো পরিস্থিতিতে আমাদের উদ্দেশ্য একটাই থাকতে হবে, সেটা হচ্ছে ভারত কোনোভাবে এই দেশে দাদাগিরি করতে পারবে। আপনি চুরি করেন ভাই, বিএনপির লোকজন আপনারা যেখানে যা পারেন চুরি বাটপারি যা চলতেছে অনেক কিছু, সেটা বলতেছি না, চলতে থাকুক, সমস্যা নাই। টাকাটা বাংলাদেশে থাকতে হবে, কারোর উপর বেশি জুলুম করেন না। আওয়ামী লীগের জিনিসপত্র সব আপনারা টেক ওভার করছেন, আপনার সুইচিং হচ্ছে, কোনো সমস্যা নাই, এটা নিয়ে কিছু বলছে না। কিন্তু ভারতের ব্যাপারে আর আওয়ামী লীগের লোকজনের শেল্টার দেওয়ার ব্যাপারে খুব সাবধান হয়ে যাবে। কোথাও যদি শুনি কেউ, সেটা জামাতের আমিরও যদি হয় না, আওয়ামী লীগের কারোর করছেন, আমি জামাতের আমিরে ছাড়বো না। অতএব আমি জামাতের আমিরকে রেসপেক্ট করি, তারেক রহমানকে রেসপেক্ট করি, বিএনপির নেতাদের রেসপেক্ট করি, কর্মীদের রেসপেক্ট করি, ছাত্র শিবির, এই জামাত ইসলাম সবাইকে রেসপেক্ট করি, কিন্তু ওই জায়গায় আমি খুব এক। এইটার জন্য আমার যে কত করবেন, বুঝাবেন, করবেন, এটাতে লাভ হবে না। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ, বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে, আমরা সবাই এক ভারতের প্রশ্নে। এই যে সরকার আছে বর্তমান, এই সরকারের সাথে যত দিক থেকে তাদের ব্যাপারে যত সহযোগিতা প্রয়োজন আমাদেরকে বলবেন, আমরা সব দিক থেকে আপনাদের পাশে আছি। বাংলাদেশের মানুষ আপনাদের পাশে আছে, বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের সাথে, বাংলাদেশের মানুষ আছে। যদি যুদ্ধ বাদে আপনাদের গোয়েন্দা তেমন তথ্য যদি থাকে ভারত আমাদের উপরে আক্রমণ করবে, আগেও বলেছি, আপনারা বাংলাদেশের জনগণকে ট্রেন আপ করেন, অস্ত্রের জন্য যেটা প্রয়োজন, যেখান থেকে অস্ত্র আনার প্রয়োজন হয় সেটার জন্য দ্রুত তড়িৎ ব্যবস্থা নেন। আমরা ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যুদ্ধ করার জন্য করছে। এবং অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো আমেরিকা বসে আছেন, কথা দিলাম এই ভিডিওর সামনে বসে আবারও কথা দিলাম, যেদিন ভারতের সাথে যুদ্ধ বাঁধবে, যদি নাকি পরের দিন আমি ইলিয়াস বাংলাদেশে ফ্লাই না করি, জীবনে কোনোদিন আপনাদের সাথে মুখ দেখাবো না। এই যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশ নিয়ে শহীদ হইতে চাই, এটা স্বপ্ন। সকালে ঘুম থেকে উঠেই দেখলাম যে আমাদের যে কনসুলেট আছে আগরতলায়, সেখানে ভারতীয় হিন্দুত্ববাদী সংগঠন তারা হামলা করেছে এবং তছনছ করেছে, পুরো সোশ্যাল মিডিয়াতে এটা ছড়িয়ে পড়েছে। আবার এট দ্য সেম টাইম আবার দেখলাম যে মমতা ব্যানার্জি বলেছে বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে হবে। আর ভাই, আগে নিজেদের গেরুয়া বাহিনী সামলাও, তোমার নিজের গদি তো ওই গেরুয়া বাহিনীর জন্য করতে পারতেছে না। বাট আমি যেটা বলবো যে কেউ এই হামলার উত্তেজিত হয়ে কেউ বাংলাদেশে যে ভারতীয় কনসুলেট ওখানে আক্রমণ করতে যাবে না। ভারতীয়রা উগ্র ন্যাক্কারবাদী হতে পারে, এরকম হতে পারে, কিন্তু আমরা না। আপনারা কেউ দয়া করে এইটার উত্তেজিত হয়ে, এই ঘটনায় উত্তেজিত হয়ে বাংলাদেশে যে ভারতীয় কনসুলেট আছে ওখানে যাবেন না। এটা তারা যেটা করেছে সেটা যে বাংলাদেশি কনসুলেটে যে নিরাপত্তা দিতে পারে না, এটা ভিয়েনা কনভেনশনের ব্যত্যয়, মানে চরম ব্যত্যয়। এটা ছিল ভারত সরকারের দায়িত্ব। বাংলাদেশি যে এম্বাসি আছে এবং এম্বাসির এলাকা হচ্ছে আইনত বাংলাদেশের ভূমি, তার হচ্ছে তারা বাংলাদেশের ভূমিতে আক্রমণ করেছে, সেই আক্রমণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল তাদের, তারা দিতে পারেনি। আপনারা দয়া করে উত্তেজিত হয়ে বাংলাদেশে কোনো কনসুলেটে, ভারতীয় কনসুলেটে আক্রমণ করবে না, তাহলে তারা যে মানে পাতা ফাঁদ যেটা দিয়েছে ওটাতে আমরা পড়বো। আরেকটা হচ্ছে আমাদের যে ব্যাপারে যে আন্তর্জাতিক লেভেলে যে প্রতিবাদ করার ভাষাটা দুর্বল হয়ে যাবে।
এটা মনে রাখবেন। আমি অ্যাকচুয়ালি গত 2 দিন খুব সিক ছিলাম, এই কারণে আসতে পারিনি। আমি আজকে কিছুক্ষণ পরে কিছু সাংসারিক কাজ শেষ করে আমি আবার ইয়াতে আসবো। ধন্যবাদ। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবেন। ভারতের অভ্যন্তরীণ রাজনীতির বলি কিন্তু বাংলাদেশ নিয়ে ভারতের কেন এই অপপ্রচার? হাসিনাকে আবারও পুনঃস্থাপন করতে চায় ভারত চায় হাসিনাকে আবারও পুনর্বাসন করাতে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আপনাদের মতামত। আপনারা কি বলতে চান? আপনারা কি চান হাসিনা আবারও ক্ষমতায় বসুক? আপনারা কি চান হাসিনা আবারও স্বৈরতন্ত্র কায়েম করুক? নাকি এখন ভালো আছেন, নাকি আপনারা হাসিনার আমলে ভালো ছিলেন? অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমাদের চ্যানেলে যারা নতুন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো একটা বিনতিভাবে, দয়া করে আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের কাছে। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।